দোয়েল নয়, সুধাকেই নাতবউ বানাতে চায় ঠাম্মি, বলে দিল সবাইকে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তেজ বসু মল্লিকের তো সুধার সাথে দেখা হয়ে যায় এঙ্গেজমেন্ট পার্টিতে। তেজ তখন বলে, আপনি ভালো আছেন তো? সুধা তখন বলে, আমি তো ভালো আছি, আপনার ঠাম্মি কেমন আছে? তখন তেজ বলে, ঠাম্মি এখন আগের থেকে অনেকই ভালো আছে। আপনি যদি সেই সময় ওই বাতাসা নকুলদানার জলটা না খাওয়াতেন তাহলে সর্বনাশ হয়ে যেত। আপনার কাছে আমি সত্যিই ঋণী। তখনই সুধা বলে, না না, ঋণী হওয়ার মতন কোনো ব্যাপার না। মানুষ হয়ে মানুষের মতন কাজ যদি করতে না পারি তাহলে আর কি করেই বা হবে। তেজ বসু মল্লিকের এত ভালো লাগে সুধার কথাগুলো। তেজ তখন বলে, আপনি সত্যি অনেক ভালো মানুষ। এর মধ্যেই শুভ্র এসে বলে, দাদা ভাই তোর সাথে কথা বলতে চায়। আর তখন তেজ বলতে গেছিল সুধাকে সবটা, কিন্তু ভাই এসে ডেকে নিয়ে যাওয়ায় সবার সাথে আলাপ পরিচয় করতে থাকে। আর এদিকে সুধা সমস্ত কাজ সামলাতে থাকে। আর তখনই তেজ বলে, সত্যি এই সুধাকে দেখে না খুব ভালো লাগে। মনের মধ্যে অদ্ভুত একটা শান্তি আছে, যেটা যেন অন্য কোথাও পাই না, শুধুমাত্র সুধার কাছেই রয়েছে। এর মধ্যেই শুভ্র বলে, সত্যি আমাদের দাদাভাই কিন্তু বেশ প্রেমে পড়েছে এই সুধা বলে মেয়েটার। অন্যদিকে দেখা যায় জ্যোৎস্নারা তো সবাই চলে এসেছিল, আর কাননবালা দেবীর লেখা চিঠিটা দিয়ে দেয় দোয়েলের মাকে। আর দোয়েল তো চিঠিটা পড়ে ভাবে সুধাকে নয় দোয়েলকেই বিয়ে করতে চায় তেজ বসু মল্লিক। আর কাননবালা দেবী হয়তো সেটাই লিখেছে, কিন্তু বুঝতেই পারেনি যে সুধাকে বিয়ে করতে চাইছে। আর তার মধ্যেই ঠাম্মি বুঝতে পারে, মনে মনে বলে, দোয়েলের মধ্যে কি এমন দেখলো কাননবালা দেবী যে দোয়েলকেও ওই বাড়ির বউ করতে চাইছে? না, কিছু তো একটা গন্ডগোল আছে মনে হচ্ছে, যেটা আমরা বুঝতে পারছি না। এর মধ্যেই জ্যোৎস্না তখন বলে, আমার ঠাম্মি কিন্তু খুব ভালো মানুষ, একেবারে বলতে পারেন জুহুরি, হিরিয়ে সোনা সব ভালো মতন চেনে। আপনাদের বাড়ির মেয়ের মধ্যে নিশ্চয়ই এমন কিছু দেখেছে, তার জন্যই ঠাম্মি বিয়ে দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। তা আপনারা এই সম্বন্ধে রাজি তো? দোয়েলের মা তখন বলে, রাজি না মানে রাজি রাজি। আরে বাবা, এত ভালো ছেলে, এত ভালো সম্বন্ধ, রাজি না হয়ে থাকা যায় নাকি? আমরা তো একেবারেই রাজি। তখনই বড় বৌদি মানে দেখা যায় যে বড় বৌমা বলতে থাকে, সত্যি আমাদের ঠাম্মি যে কি দেখলো না, বলার মতো না। এর মধ্যেই সুধার মা বলে, আপনারা অত বড় বাড়ি থেকে এসেছেন আমাদের বাড়ির সম্বন্ধ নিয়ে, আমরা সত্যি খুব খুশি হয়েছি, একটু বসুন, মিষ্টি মুখ করে তবেই যাবেন। জ্যোৎস্না তখন বলে, সে তো মিষ্টি মুখ করবই, তবে আমি এটাই দেখছি আপনাদের কপাল ভালো যে আপনাদের বাড়ির মেয়ে বসু মল্লিক পরিবারের বউ হতে চলেছে, কারণ আপনাদের তো কোনো যোগ্যতাই নেই, সেজন্যই বলছিলাম আর কি। কথাটা শোনার পরেই সুধার মায়ের খুবই খারাপ লাগে। অন্যদিকে তেজ তো চারিদিকটা দেখতে থাকে আর বলে, সুধাই নিশ্চয়ই সব কিছু আয়োজন করেছে, খুব সুন্দর করেছে। এর মধ্যে ইমনকে দেখে তেজ তখন জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? ইমন তখন বলে, এই পার্টিটা তো আমি অ্যারেঞ্জমেন্ট করেছি, আমার ইভেন্ট এই যে ম্যানেজারের যে পদে রয়েছে সেই সব কিছু করেছে। তখনই মনে মনে তেজ ভাবতে থাকে আর বলেও দেয় সামনে যে, তোমার মতন একটা সর্বনাশী মেয়ে যে কিনা সব কিছু তছনছ করে দিতে জানে, সে এত কিছু আয়োজন করতে পারে, ভেবেই একটু অবাক হলাম আর কি। তখন ইমন বলে, শোনো তেজ, তুমি আমার সাথে এইভাবে কথা বলবে না, আমি তোমার কথাগুলো জাস্ট সহ্য করতে পারছি না, খবরদার এইভাবে কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তেজ তখন বলে, কেন, আমি খারাপ কি বলেছি? একদম না উল্টোপাল্টা কথা বলবে না, বুঝেছো? আর অন্যদিকে দেখা যায় ইচ্ছে করে কাতলার ঠিক করা গুন্ডা সবাইকে পাড়ার মধ্যে বলে দেয়, কালকে রাতের বেলা কিন্তু সুধা বাড়িতে ফেরেনি। বুঝতেই পারছেন তো 50,000 টাকা কিভাবে জোগাড় করে নিয়ে আসছে। পাড়া প্রতিবেশীরা ছিচি করতে শুরু করে দেয় আর বলে, সত্যি সুধার কাণ্ডবাণ্ড দেখে কিন্তু আমাদের রাগই হচ্ছে। এদিকে আরেকটু হলেই পড়ে যাচ্ছিল তেজ, ধরে নেয় সুধা আর বলে, আপনার লাগেনি তো? তেজ তখন বলে, না না লাগেনি, আমি একদম ঠিক আছি, আপনি ধরে নিলেন বলেই পড়লাম না, নাহলে পড়েই যেতাম। এদিকে ইমন মনে মনে ভাবে, কেসটা কি হলো? সুধা কি জেনে গেছে তেজের সাথে আমার একটা সম্পর্ক ছিল? ও কি আবার তেজের সাথে সম্পর্ক করতে চাইছে নাকি? তেজ তখন বলে, আপনার সাথে না একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। আর সুধা তখন বলে, আমার সাথে? হ্যাঁ বলুন না, কি কথা আছে? তেজ মনে মনে ভাবে, ওনাকে আগে থেকে সবটা বলে দিতে হবে, আমি চাই না উনি বাধ্য হয়ে বা কোনোভাবে জোর করে আমাকে বিয়ে করুক। এর মধ্যেই আবারও তেজকে ডাকতে শুরু করে দেয় তেজের বন্ধুরা। তেজ তখন সাইডে চলে যায়, সুধার সাথে কথা বলতে থাকে ইমন আর বলে, এই শোনো, তোমাকে আমি আর সহ্য করতে পারছি না, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। তখনই সুধা বলে, মানে ম্যাডাম, আপনি যে বললেন আমি সব কিছু করলে আমাকে 50,000 টাকা দেবেন, এখন বেরিয়ে যেতে বলছেন কেন? তখনই ইমন বলে, বেশ করেছি, বেরিয়ে যেতে বলবো না তো আর কি বলবো?
বড্ড বেশি কথা বলো তুমি। তোমার এই সমস্ত ভুলভাল আইডিয়া আমাদের পছন্দ হয়নি। কি ভেবেছিলে সবার পছন্দ হয়েছে বলে আমারও হবে? আমার পছন্দ হয়নি। কোম্পানিটা আমার, আমি ঠিক করব এই কোম্পানিতে কে থাকবে আর কে থাকবে না। তাই একদম বেশি বাড়াবাড়ি করতে যাবে না, হ্যাঁ? তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। সুধা তখন বলে, ম্যাডাম আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। ইমন তখন বলে, আলবাত পারি। কোম্পানিটা যখন আমার, আমি যখন মালকিন, তখন আমি চাইলেই সব কিছু করতে পারি। তুমি চাইলেও আমাকে আটকাতে পারবে না সুধা। আর তখন সুধা বুঝতে পারে প্রচণ্ড খারাপ ব্যবহার করতে থাকে ম্যাডাম। এরপর ইমন বলে, বসে বসে খাওয়া দাওয়া ছাড়া তোমার কোনো ট্যালেন্ট আছে নাকি? তোমার কোনো কাজই নেই। সুধার এই কথাগুলো মনে পড়ে যায় তার হাজবেন্ডও তাকে এই কথাগুলো বলে অপমান করেছিল। সুধা তাই বলে, খবরদার, আপনি আমাকে টাকা দেবেন না সেটা অন্য ব্যাপার। আমার ক্ষমতা কি, আমি কতদূর কি করতে পারি সে সম্পর্কে আপনার বলার কোনো অধিকার নেই। তাই আপনি খবরদার এই ভুলটা করবেন না কিন্তু ম্যাডাম, তাহলে কিন্তু খুব ভুল কাজ করবেন। আমি একদিন নিজেকে প্রমাণ করে দেখিয়ে দেব আমি কি করতে পারি আর কি পারি না। সুধা মাথা নিচু করে বেরিয়ে যায় পার্টি থেকে। সুধাকে আবারও খুঁজতে শুরু করে তেজ, কিন্তু কোনোভাবেই খুঁজে পায় না। এদিকে দেখা যায় যে তেজের বোন তেজকে ফোন করে বলে, দাদাভাই তোর বিয়ে কিন্তু পাকা হয়ে গেছে, আশীর্বাদও একদম দিন পাকা। ঠাম্মি তখন বলে, কি তেজ, দে তো আমার কাছে ফোনটা। এরপর ঠাম্মি বলে, দাদু ভাই ওরা এই সম্বন্ধে রাজি, তোমার সাথে ওই সুধারই বিয়ে হবে। শুনে তো খুবই খুশি হয়ে যায় তেজ, আর বলে, তার মানে সুধার এই বিয়েতে মত আছে, যাক ভালোই হয়েছে। আর তখন ইমন জিজ্ঞেস করে, মেয়ে পেয়ে গেছো নাকি? তখনই তেজ বলে, হ্যাঁ মেয়ে পাবো না এমনটা হতে পারে নাকি? তোমার থেকেও ভালো, এমন চমকে দেবো না তুমি দেখবে শুধু। ইমন মনে মনে ভাবে, সেই কোন মেয়েকে বিয়ে করে সেটাই এখন দেখবো। এর মধ্যেই দোয়েল তো খুব খুশি। বসু মল্লিক পরিবারেরই বউ হতে চেয়েছিল দোয়েল। আর তখনই দোয়েলের বৌদি বলে, সত্যি আমার তো ভেবেই আনন্দ হচ্ছে যে বসু মল্লিক পরিবারে আমাদের বাড়ির মেয়ের বিয়ে হতে চলেছে। পাড়া প্রতিবেশীর কাছে তো আমাদের সম্মান অনেক গুণ বেড়ে যাবে। এর মধ্যেই বলতে বলতে পাড়া প্রতিবেশীরা চলে এসেছে আর বলে, শুনলাম তোমাদের বাড়ির মেয়ে নাকি এখনো বাড়ি ফেরেনি, কালকে রাতে নাকি অন্য জায়গায় ছিল। তাহলে কি বলো সুধার মা, তুমি কি সবটা জানো যে সুধা আজকাল কিভাবে টাকা ইনকাম করছে? ঝিনুক তখন বলে, খবরদার, আমাদের বাড়ির মেয়ের সম্পর্কে আপনারা কথা বলার কে? একদম বলতে আসবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমার দিদি অনেক চেষ্টা করছে 50,000 টাকা জোগাড় করার জন্য। ও বলেছে ও একটা পার্টিতে গেছে সাজানোর জন্য, সেখান থেকে 50,000 টাকা নিয়ে তবেই ফিরবে। এর মধ্যেই সুধা চলে এসেছে। সুধা আসা মাত্রই ঝিনুক বলে, দিদি বল না, তুই 50,000 টাকা পেয়েছিস তো? সুধা বলে, না রে, আমি আবারও হেরে গেলাম। শুনে সুধার মাও খুব ভেঙে পড়ে। এর মধ্যে কাতলা 50,000 টাকা নিয়ে বাড়িতে এসে হাজির হয় আর বলে, আমি তো আগেই বলেছিলাম যে আমি টাকাটা দেব, তোমরা কেউ তো আমার কথা শুনতেই চাও না। সত্যি আমার কথা শুনলে কিন্তু এই পরিস্থিতিতে পড়তে হতো না। আমি তো বললাম যে আমি সুধাকে বিয়ে করব। এরপরে জেঠিমণি বলে, আর কোনো উপায় নেই, সুধাকেই বিয়ে করতে হবে কাতলাকে। আর শোন, আমি তোকে একটা কথা বলছি, সুধা তোর বোনের বিয়ে ঠিক হচ্ছে বসু মল্লিক পরিবারে। ওরা কালকে আসবে আশীর্বাদ করতে, তুই কিন্তু সামনেও আসবি না। এরপর দোয়েলকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যখন কাননবালা দেবীর সামনে নিয়ে যায়, তখন কাননবালা দেবী সবার সামনে চিৎকার করে বলে দেয়, এই মেয়ে নয়, আমি সুধাকে আমার বাড়ির নাতবউ করে নিয়ে যেতে চাই। যা শুনে দোয়েলের মাও পুরো চমকে যায়।